কান দিয়ে শুনলে শুধুই অপপ্রচার শুনতে পাবেন, আর চোখ দিয়ে দেখলে শুধুই দিদির উন্নয়ন দেখতে পাবেন। আজ দুপুরে বালুরঘাট থানার কামারপাড়া হাটখোলা এলাকায় বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তর সমর্থনে জমকালো প্রচারে এসে এভাবেই বিজেপিকে বিঁধে তৃণমূলের 10 বছরের শাসনে উন্নয়নের কথা তুলে ধরলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। যে করোনা যেভাবে বাড়ছে, প্লিজ মাস্কটা পরবেন। অনেকেই মাস্ক পরে এসছেন, তাদেরকে ধন্যবাদ যারা মাস্ক পরে এসছেন। কারণ নেতাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। আমাদের দায়িত্ব আপনারা যেন বেঁচে থাকেন। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, তার জন্য আপনাদেরকে বেঁচে থাকতে হবে। তো প্লিজ মাস্কটা পরবেন। আমি মাস্কটা খুলেছি কারণ আপনারা আমার মুখটা দেখতে চাইছিলেন, আমি দেখিয়ে দিয়েছি। এবারে যাদের পকেটে মাস্কটা আছে, যারা রুমাল ভেবে ইউজ করছে মাস্কটাকে, মাস্কটা পরে নিন। কার কার হাতে মাস্ক আছে? পকেটে আছে? এবার পরে নিন তো। ধন্যবাদ। এবার চলে আসি আজকে নির্বাচনী সভা নিয়ে। আমাদের এখানে 26 তারিখে নির্বাচন। আমাদের প্রার্থী হচ্ছে শেখর দা। অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত গুণী মানুষ, যে মানুষকে ছেড়ে পালাবে না, আপনাদের সঙ্গে থাকবে। আমি একটাই কথা বলবো, আজকে আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি আজকে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এখানে এসেছি, আপনাদের মাঝখানে এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, শেখর দার জন্য। আপনাদের আশীর্বাদ আছে তো? কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। আর মানুষের আশীর্বাদ যদি থাকে না, চোখ বন্ধ করে যে কোনো নির্বাচন জেতা যেতে পারে। তো আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি শেখর দার জন্য। আছে? চলে আসি আসল কথা। এবার হচ্ছে 2021 বিধানসভা নির্বাচন। কাকে ভোটটা দেবেন, কাকে ভোটটা দেবেন না, আমি আপনাদেরকে জোর করবো না যে আপনারা আমার দলকে ভোটটা দেবেন। এই সিদ্ধান্তটা আপনাদের, পুরোপুরি আপনাদের। কিন্তু মাথায় রাখবেন, এমন একজন দলকে ভোটটা দিতে হবে যে আপনাদের কাজ করবে, যে শুধু আপনাদের ভোট নিয়ে পালিয়ে যাবে তা নয়। আমি কাউকে ছোট করতে আসিনি। আমি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি না। প্রত্যেকটা দলের কাজ হচ্ছে তার পরিচয়, হচ্ছে তার কাজ। কোন দল, কোন সরকার কি কি কাজ করেছে, যদি আপনাদের ভালো হয়েছে তো নিশ্চয়ই তাকে ভোটটা দেবেন। আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ। আমি আমার দলে কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার, আমাদের দিদি আপনাদের জন্য কাজ করতে পেরেছে, তাহলে আপনারা আমার দলকে এবং শেখর দাকে এই জায়গা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তাহলে আজকে কি করে বলতে পারে হিন্দুরা সুরক্ষিত নেই? মানুষ যখন বিপদে পড়ে তখনই নেতা মন্ত্রীদের দরকার সত্যি পড়ে। কিন্তু এই নেতারা নিজেদের দরজা বন্ধ করে বাড়ির মধ্যে ছিল, কেউ কিছু করেনি। 1 মাসের পর মাস মানুষ হেঁটে গেছে, না খেয়ে না কাপড় পেয়ে, তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কারো পা ফেটে গেছে, কারো মা রাস্তায় মারা গেছে বাড়িতে যেতে। তারা বলছে আজকে হিন্দুরা সুরক্ষিত নেই, তারা বলছে আজকে মুসলিমরা সুরক্ষিত নেই। কেন বলছে জানেন? কারণ নির্বাচন চলছে। মানুষকে ধর্মের সুশ্রী দিয়ে ভোটটা কামানো খুব সহজ। কাজের সময় সত্যি কাউকে পাওয়া যায় না। সেই সময় দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দিদি গোটা রাজ্য চুষে বেরিয়েছিল। আমাদের দিদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টই শিখিয়ে দেখেছিল যে মানুষ ভালো আছে কি নেই। তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছি আমি। যখন শ্রমিক বন্ধুরা অন্য দেশে, অন্য রাজ্যে আটকে ছিল, আমরা দায়িত্ব নিয়ে যতটা পেরেছি মানুষকে বাড়ি ফিরিয়েছি। এবং যাদের চাকরি চলে গেছিল, যাদের কাজ কর্ম সমস্ত হারিয়ে ফেলেছিল, তাদের পাশে দিদি ছিল। 100 দিনের কাজের মাধ্যমে তাদেরকে কাজও দেওয়ার চেষ্টা করেছে। তখন আমাদের দেশে অনেক মানুষ চাকরি হারিয়েছিল। অনেক মানুষ, যারা রিক্সাওয়ালা, যারা শ্রমিক, যারা প্রত্যেকদিন রোজগার করতো তুলে খাওয়ার মানুষের জন্য, তাদের রোজগারটা চলে গেছিল। তখন আমাদের দিদি ছিল, রাজ্যে রাশনটা ফ্রি করে দিয়েছিল, যাতে আমাদের বাংলায় প্রত্যেকটা মানুষ দুবেলা খাবার যেন পায়। তাই আমি জিতি বা হারি, মানুষ যেন বেঁচে থাকে, এইটাই একটা সরকারের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু না,
আজকে সমস্ত কিছু ধর্ম নিয়ে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমি এখানে অনেকের চেয়ে অনেক বয়সে ছোট, কিন্তু তার মানে এটা নাকি আমি কিছু বুঝি না। আমি একটাই কথা বলবো, যদি ধর্ম জেতে তাহলে মানুষ হেরে যাবে, আবার যদি মানুষ জিতে ধর্ম বেঁচে থাকবে, আপনারা বেঁচে থাকবেন, রাষ্ট্র বেঁচে থাকবে, আমাদের দেশ বেঁচে থাকবে। আমি আবার বলছি, এই নির্বাচনটা কোনো মন্দির বানানোর জন্য নয়, এই নির্বাচনটা কোনো মসজিদ বানানোর জন্য নয়, এই নির্বাচনটা হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে সুখে রাখা, মানুষকে শান্তিতে রাখা, সে যে কোনো ধর্ম হোক না কেন। মাথায় রাখবেন, যদি ধর্ম জেতে তাহলে একদিকে থাকবে শুধু মন্দির আর একদিকে থাকবে শুধু মসজিদ। কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, কোনো কলেজ হবে না, কোনো রাস্তাঘাট হবে না, কারণ আপনার প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনারা জেনে শুনে ধর্মের হাতটা শক্ত করেছিলেন, উন্নয়নের হাতটা শক্ত করেননি। এবারে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। যে মহিলা গত 10 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রত্যেকটা মানুষকে সামনে রেখেছে, আগলে রেখেছে, সে কোনদিনও জিজ্ঞেস করেনি আপনি হিন্দু না মুসলিম, সে না একজন এসে বোঝাচ্ছে আপনি কত বড় হিন্দু, আপনি কত বড় মুসলিম। না, আমাদের দেশে এইটাই গরজ কে আমরা মন্দিরে ঘন্টা শুনতেও ভালোবাসি, আমরা মসজিদে আজান শুনতেও ভালোবাসি, এইটা নিয়ে কেউ আমাদেরকে আলাদা করতে আসবেন না প্লিজ। কিন্তু না, আজকে রাজনীতি কাজ নিয়ে হচ্ছেই না। এবারে আমি আমার সরকারে কিছু কাজ বলি। কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসছে দিদি গত 10 বছরে। প্রকল্প কি? স্কুলে বাচ্চা মেয়েদের পড়াশোনার অধিকারটা যেন পায়। আমার প্রশ্ন ছিল দিদিকে, কি দরকার এই কন্যাশ্রী করার? কারণ যারা ভোট পাচ্ছে তারা যে কন্যাশ্রী পাচ্ছে তারা তো কেউ ভোট দেবে না, কারণ তাদের কারোরই বয়স হয়নি, তারা সবাই 18 বছর থেকে কম, তাহলে তাদের জন্য এত কাজ করে লাভ কি? দিদির উত্তর ছিল কি জানেন? দিদির উত্তর এইটাই যে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায়। আমি জিতি বা হারি, বাংলার প্রত্যেকটা মেয়ে যেন জিতে। এইটাই তো রাজনীতি, শুধু ভোটের রাজনীতি করলে তো হবে না। এবার চলে আসি আরেকটা প্রকল্প, স্টুডেন্টস ক্রেডিট কার্ড। আমাদের দেশে, আমাদের রাজ্যে শুধু বড় লোকের ছেলে মেয়েরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কারণ তাদের বাবা মায়ের কাছে সত্যি পয়সা আছে। এবারে ভাবুন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক যারা আছে, তাদের কাছে তো লক্ষ লক্ষ টাকা নেই তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য। তখন আমাদের সরকার এই প্রকল্প নিয়ে এলো, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যাতে 10 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে 4% সুদে, যাতে এবার থেকে যদি গরিবের বাচ্চারা যদি পড়াশোনায় ভালো হয় তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। কিন্তু এরাও কেউ ভোট দিতে পারবে না, কারণ এদেরও ভোটের বয়স হয়নি। তো সেটাই বলছি যে এইটা ভোটের রাজনীতি নয়। সবুজ সাথীর মতন প্রকল্প, 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে গত 10 বছরে, যাতে বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেলে করে স্কুলে যেতে পারে। আমার প্রশ্ন দিদিকে আবার, যে এই 70 লক্ষ সাইকেল কি দরকার ছিল দেওয়ার? কারণ যারা পাচ্ছে তারা তোকে ভোট দেবে না, তাদের ভোট দেওয়ার বয়স হয়নি, তাহলে কেন করছো তুমি দিদি? দিদির উত্তর এইটাই যে আমি জিতি বা হারি, বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেল করে স্কুলে যাবে, পায়ে হেঁটে স্কুলে যাবে না। এটা ভোটের রাজনীতি নয়, এটা ধর্মের রাজনীতি নয়। ছাত্র ছাত্রীর মতন প্রকল্প, যবে থেকে লকডাউন শুরু হয়েছে গত বছর, তবে থেকে আজ অব্দি এবং আগামী জুন অব্দি রাশনটা ফ্রি আছে, যাতে প্রত্যেকটা গরিব মানুষ কোনো টাকা না দিয়ে রাশনটা অন্তত নিয়ে আসতে পারে, দুবেলা খাবার যেন রান্না করতে পারে। এবং এই প্রকল্পটা অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র বাংলায় আছে। যা যা কথাগুলো বললাম, কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, সবুজ সাথীর মতন প্রকল্প বাংলায় আছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, এবং স্বাস্থ্য সাথী কার্ড শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারতো, কারণ তাদের কাছে ইন্স্যুরেন্স আছে, তাদের কাছে লক্ষ লক্ষ টাকা আছে। ভোট চাইবার জন্য প্রচুর প্রচুর চিৎকার করতে তা নয়, এই জায়গা খালি করতে হবে। একটাই তো মানুষ, কত জায়গায় আমি সব জায়গায় যাবো, কথা ইচ্ছি সব জায়গায় যাবো। এটা বলছিলাম, ভোট চাইবার জন্য প্রচুর চিৎকার করতে হবে, প্রচুর কাউকে ছোট করতে হবে, একে চোর ওকে চোর, এইসব বলতে হয় না। আপনার দল কি কাজ করেছে সেইটা বললেই মানুষকে ছেড়ে দিন, মানুষ নিজেই ভোটটা দেখে। এবার চলে আসি আমার দল কি কি কাজটা করেছে।
আমার দল গত 10 বছর ধরে এই রাজ্যে সরকার গঠন করেছিল। আমি 10 বছরের কথা ভুলবো না, আমি কিছু কিছু কথা বলছি। এবং গত বছরই করোনা লকডাউন যখন শুরু হলো, তখন আমরা সবাই গৃহবন্দী হয়ে গেলাম। ভারতবর্ষ জুড়ে লকডাউন শুরু হলো, প্রত্যেকটা মানুষ বাড়ির মধ্যে চলে গেল। এমনকি আমরা দেশের আদরণীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখেছিলাম যে তারা তাদের অফিসে বসে সমস্ত আদেশগুলো দিত। তারা তাদের অফিস থেকে কোনদিনও বেরোয়নি যে রাস্তায় মানুষ কেমন আছে, এই শ্রমিক বন্ধুরা যারা পায়ে হেঁটে যাচ্ছিল তারা কি বেঁচে আছে, কিভাবে বাড়ি ফিরবে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেনি এবং আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীও দেখেনি। সেই সময় ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে দেখেছিল মানুষ ভালো আছে কি নেই, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এটা আমি বলে বলছি না, এটা আপনারা সবাই সাক্ষী। গত বছর যবে থেকে লকডাউন শুরু হয়েছিল তবে থেকে দিদি রাস্তায় নেমেছিল মানুষ ভালো আছে কি নেই। শুধু কলকাতায় বসেছিলেন না, তিনি ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছিলেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানুষ ভালো আছে কি নেই। এবং বালুরঘাটের ডিস্ট্রিক্টেও এসেছিলেন, রিভিউ মিটিং করেছিলেন, হসপিটাল গিয়েছিলেন। তখন আমরা হসপিটালের ধারে কাছে যেতাম না, আমাদের ভয় হতো যে যদি আমাদের করোনা হয় আমরা মারা যাব। সেই কারণেই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাস্তায় নামেনি, ভয়ের কারণে। কিন্তু তখনই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি করোনাকে ভয় না পেয়ে মানুষ যেন বেঁচে থাকে সেই দায়িত্বটা নিয়েছে। এবারে আপনারা কোন সরকারকে চান, যে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়াবে তাকে, না সে শুধু অফিসে বসে সমস্ত অর্ডার দেবে তাকে? সিদ্ধান্তটা আপনাদের। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি। আজকে রাজনীতি একদমই আলাদা, অন্য রকম রাজনীতি হচ্ছে। আজকে রাজনীতি একদমই আলাদা। বিশ্বাস করুন, দিদি যদি আজকে বলতো আমাকে দাঁড়ানোর জন্য, আজকে বলতো যে তুমি ক্যান্ডিডেট হও, আমি হয়তো নাই বলতাম। কারণ 2014 রাজনীতি আর আজকের রাজনীতির মধ্যে আকাশ পাতালের তফাৎ। কেউ কাজ নিয়ে কথা বলছে না, কেউ বলছে না আমরা যদি সরকারে আসি এই কাজগুলো করব, আমরা যদি সরকারে আসি মুখ করবো তুমুক করবো। সবাই কিন্তু আজকে এই চোর ওই চোর এইটা নিয়েই শুরু হয়ে গেছে। আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, যে আপনি হিন্দু না মুসলিম সেইটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমার সেইটা নিয়ে সত্যি আপত্তি আছে। এই নির্বাচনটা কোনো মন্দির বা মসজিদ বানানোর জন্য নয়, এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, সে হিন্দু হোক বা মুসলিম হোক, এইটারই নির্বাচন। কিন্তু আজকের নির্বাচন একদমই আলাদা। না, আমি এটা হাততালির জন্য বলছি না, বিশ্বাস করুন, আপনি একটু ভাবুন। আজকে হিন্দু নেতারা হিন্দুদেরকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোটটা দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। ওইদিকে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে আপনারাও সুরক্ষিত নেই, আপনারা আমাদের ভোটটা দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখবো। তাহলে আমার একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের দেশে কারা সুরক্ষিত? হিন্দুরা সুরক্ষিত নেই, মুসলিমরা সুরক্ষিত নেই, তাহলে কারা সুরক্ষিত? আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি সুরক্ষিত হচ্ছে এই নেতারা যারা হিন্দু মুসলিম করে ভোটটা নিয়ে চলে যায়, মানুষকে নিয়ে ভাবে না। কারণটা বলছি, আমার একটাই উদাহরণ লাগবে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। একটাই কথা হলো, আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই হিন্দু নেতারা, এই মুসলিম নেতারা যারা ভোটের সময় আসে, ভোটটা নিয়ে চলে যায়, কোথায় ছিলেন যখন করোনা লকডাউনের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক বন্ধুরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল? না তাদের কাছে কোনো ট্রেন ছিল, না তাদের কাছে কোনো বাস ছিল, ট্রেন লাইনে কাটা পড়ছিল, কখনো বাসে অ্যাক্সিডেন্ট মারা পড়ছিল, না খেয়ে কতজন মারা গেছে। কোথায় ছিল এই হিন্দু নেতারা? ওই শ্রমিক বন্ধুদের মধ্যে কোনো হিন্দু ছিল না, কেউ তো বাসাতে যায়নি, ওদের মধ্যে কেউ মুসলিম ছিল না। খুব বেশি হলে সরকারি হসপিটাল, কারণ ওরা প্রাইভেট হসপিটালে যেতে পারতো না টাকার অভাবে। তাদের পাশে আমাদের দিদি আছে, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসছে, বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য 5 লক্ষ টাকা বীমা। এবার থেকে গরিব মানুষরাও চাইলে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারে। এই দায়িত্বটাও কিন্তু দিদি নিয়েছে, এটা ভোটের রাজনীতি নয়। এবারে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে সরকার আপনাদের বাচ্চাদেরকে দেখছে, যে সরকার আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখছে, যে সরকার আপনারা দুবেলা খাওয়ার পান কিনা সেটাও দেখছে, কাকে ভোটটা দেবেন?
যে শুধু রাম রাম রহিম রহিম করে যাচ্ছে শুধু তাকে, না যে শুধু মানুষকে ভালো রাখার চেষ্টা করছে তাকে? সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে, তাকে ভোটটা দেবেন। আমি রাজনীতি বোঝাতে আসিনি, ক্ষমতাও নেই, কিন্তু যতটুকু রাজনীতি বুঝি এইটাইকে যেই দল যেই সরকার আমার বাবা মাকে ভালো রাখবে, আমার আশেপাশে পাড়াকে ভালো লাগবে। আমি এই যে হেলিকপ্টার থেকে এগুলো দিয়ে এলাম, রাস্তাঘাট কত সুন্দর হয়েছে, সমস্ত কাজ অনেকটাই উন্নয়ন হয়েছে। হ্যাঁ, এটাও সত্যি, আরো হলে ভালো হতো, আরো হলে ভালো হতো, কিন্তু আরো আরো উচ্চ হওয়ার জন্য আরো একবার দিদিকে চাই। আমি আপনাদের অনুরোধ করবো যে গত 10 বছরে যা যা কাজ হয়েছে আমাদের রাজ্যে, বিশ্বাস করুন অন্য কোনো রাজ্যে গত 70 বছর এত কাজ হয়নি যতটা দিদি আসার পর বাংলায় হয়েছে। এটা আপনাদেরকে মানতেই হবে। এবার চলে আসে অন্য সরকারের কিছু অন্য সরকারের কিছু প্রতিশ্রুতি। ওনারা বলছেন আমরা এলে সোনার বাংলা বানাবো। আমি বলছি খুব ভালো কথা, সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকেই লাভ। তাহলে আমাকে একটা কথা বলুন, 2014 আগে কেন্দ্র সরকার বলেছিল দেশটাকে সোনার চিড়িয়া বানাবো, সোনার পাখি বানাবো। আপনারা জানেন গত 7 বছরে 2014 থেকে 2021 অব্দি দেশের অর্থনীতি অবস্থা গত 70 বছর থেকেও খারাপ। তারা বলছে সোনার বাংলা বানাবেন। আমার একটাই হচ্ছে কথা, আগে দেশকে বাঁচান। দেশের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, এইটা আমাদেরকে দেখতে হবে। এই মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে একদম পা দেবেন না। ওনারা বলছেন যদি সরকারে আসি তাহলে আমরা চাকরি দেবো। খুব ভালো কথা, রাজ্যের চাকরি বাড়লে আমাদের প্রত্যেকেরই লাভ, কিন্তু তাহলে আমাদেরকে একটা উত্তর তো দিন। 2014 আগে ওনারাই বলেছিলেন যে আমরা 1 বছরে 2 কোটি চাকরি দেবো, বলেছিল কিনা? যারা 1 বছর 2 কোটি চাকরি দেবে বলেছিল 2014 আগে, আজকে দেশের বেকারত্বের অবস্থা গত 70 বছর থেকেও খারাপ। এত বেকারত্ব আমাদের দেশে আগে কোনোদিনও ছিল না, ওই সরকার আসার পরে হলো। তারা বলছেন বাংলায় চাকরি দেবেন, এই মিথ্যে কথা এখানে বলবেন না। তারা বলছেন যে আমরা যদি সরকারে আসি আমরা প্রত্যেকটা বাড়ি পাকা করে দেবো। খুব ভালো কথা, রাজ্যে বাড়ি পাকা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু একটা কথা উত্তর তো দাও, গত বছর গুজরাটে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট এসেছিল ট্রাম্প। যখন এসেছিল গুজরাট এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল। কারণটা কি জানেন? যাতে গুজরাটে ঝুঁকি বস্তিগুলো ট্রাম্প না দেখতে পারে। তারা বলছেন বাংলায় পাকা বাড়ি দেবে। আরে গুজরাটে বাড়িগুলো পাকা করুন, ওইখানে অনেক দিন ধরে আপনারা সরকারে আছেন। এই মিথ্যে প্রতিশ্রুতি এখানে দেবেন না। একটাই কথা বলবো, কান দিয়ে দেখলে কিছুই দেখতে পাবেন না, শুধু অপচার দেখতে পাবেন। চোখ দিয়ে দেখলে সত্যি উন্নয়ন দেখতে পাবেন। মা মাটি মানুষ সত্যি ভালো আছে। ধর্মকে পিছনে রেখে মানুষকে এগিয়ে রাখি আমাদের দল। 26 তারিখে নির্বাচন। আমি প্রথমে বলেছি আমি আপনাদেরকে জোর করতে আসিনি, আপনারা আমার দলকে ভোটটা দেবেন। কিন্তু নিশ্চয়ই একটা জিনিস আমি জোর করবো, যদি আমাদের দল আপনাদের হয়ে গত 10 বছরের কাজ করেছে তাহলে নিশ্চয়ই হাত জোর করে আবেদন করবো আপনাদের সবাইকে, এই ভোটটা যেন উন্নয়নের পথে যায়, উন্নয়নের হাতটা যেন শক্ত হয়, এবং শেখর বাবু বিপুল ভোটে যেন জয়যুক্ত হয় এখান থেকে। ভালো থাকবে। শেখর বাবুর ইভিএম মেশিনে যদি শেখর বাবুকে ভোট দিতে হয়, যদি আপনাদের মনে হয় আমাদের দল সত্যি কাজ করেছে, তাহলে 3 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে শেখর বাবুর হাতটা শক্ত করবেন এবং দলকে আরো সাহায্য করবেন যেন তিনি 3 বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হয়। জয় হিন্দ, জয় বাংলা। আরো 3টে সভা আছে, আমাকে যেতে হবে। খেলা হবে তো? হবে? যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে। হবে? যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো খেলা হবে। হবে? যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই উন্নয়নের খেলা হবে। হবে? এবং যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে। হবে? বাংলা আবার জিতবে, বাংলা আবার প্রত্যেকটা মানুষ জিতবে, এবং বাংলা আবার 3 বারের জন্য তার ঘরের মেয়েকে মুখ্যমন্ত্রী বানাবে। জয় হিন্দ, জয় বাংলা।
এবং বিশ্বস্তবাদ দিচ্ছেন আমাদের বালুরঘাট বিধানসভা প্রার্থী সম্মানীয় শ্রীমতী গুপ্ত মহাশয় এবং সবাই এরপর আমাদের পরবর্তী বক্তা যার অপেক্ষায় এতক্ষণ ধরে সকলে দাঁড়িয়ে আছেন ঘাটাল লোকসভা সাংসদ চলচ্চিত্র জগতের মহানায়ক দেব। নমস্কার।